ঠিক এমন সময় একটা কঞ্চির বেড়ার পাশে চোখে পড়ল একটা লোক কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। ধরে প্রাণের যাক, এতক্ষণে একজনকে অন্তত পাওয়া গেল চোখের সামনে। এগিয়ে গিয়ে লোকটাকে উদ্গ্রীব কণ্ঠে বললাম, দাদা খুব বিপদে পড়েছি, একটু আশ্রয় হবে, কেবল রাতটার জন্য। লোকটা আমার দিকে বিস্ময়ে তাকালো, তারপর কর্ণপাত না করেই আবার তার কাজে মন দিল। আমি আবার জিজ্ঞেস করলাম, বলছি এত রাতে এমন ভাবে মাটি খুঁড়ছেন কেন জানতে পারি? তাতে আপনার কি দরকার? না মানে একটু আশ্চর্য হলাম, এত রাতে এইভাবে। আচ্ছা, এখানে কি বাদ বাকি সবাই ঘুমিয়ে পড়েছে? মশাই, বড্ড বাজে বকে না আপনি। আপনি জানতো একই ছেলেকে খুঁজে পাচ্ছি না, তার উপর ছেলেকে খুঁজছেন এখানে? লোকটার কি মাথা খারাপ নাকি? যাক, পাগল হোক যাই হোক, আমার এখন আশ্রয়টা দরকার। দাদা, আপনার ছেলেকে তো আমি দেখেছি একটু আগে। দেখেছেন? এই দেখুন, এটা তো আগে বলবেন, কোথায় দেখেছেন? ওই তো। না মশাই, আপনাকে আগে বলবো না, আপনি আজকে রাতটা আমাকে থাকার একটা ব্যবস্থা করে দিন, আর এই যে কাপড়গুলোকে ধুয়ে দেওয়ার ব্যবস্থা করে দিন, তারপরে বলবো। লোকটা আমার চোখে বিকট দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল। ওর চোখে যে অমানসিক রাগ ফুটে উঠেছে তা স্পষ্ট। তারপর আর কোনো কথা না বাড়িয়ে সোজা ঝুপড়িতে চলে গেলাম আমরা। এবার তো বলুন, আমার ছেলেকে কোথায় দেখেছেন? এখানে আসতে যে বাঁশঝাড়টা পড়ে সেখানেই দেখেছিলাম আসবার সময়। ছেলেটা ভারী দুষ্টু হয়েছে। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন। দেরি না করে শুয়ে পড়লাম। যদিও লোকটা খাবার দাবারের বন্দোবস্ত করতে চেয়েছিল, হ্যাঁ আমি বারণ করেছি। অযোধ্যা এতটা উপদ্রব করাটা ঠিক হবে না। লোকটি পাগল কিনা জানি না, তবে বেচারা তার ছেলেকে খুঁজছে। এখন বাঁশঝাড়ে গিয়ে খুঁজবে। ওই শিশুটি কি আমার মনের ভুল ছিল? যদি সত্যিও হয়, শুধু এটুকু বলার বিনিময়ে আমি এখানে আশ্রয় নিয়েছি। কাজটি নিশ্চিত রূপে মোটে ভালো হয়নি। আমি নিরুপায় হলেও একটা অপরাধ বোধ মনে একটা কাজ করছে। চোখ ঘুমে জড়িয়ে এসছে অনেকক্ষণ। সারাদিনের এত ক্লান্তি সহজেই ঘুম এনে দেয়। ঘুম ভাঙল দারুণ হট্টগোলে। চোখ খুলতেই দেখলাম আমাকে কেউ বা কারা একটা লম্বা গাছের ডালে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। সামনে তাকাতেই চোখে পড়ল যে গ্রাম নিস্তব্ধ নীরব ছিল, সেটা রীতিমতো জেগে উঠেছে। না, সে গ্রাম নয়, পাড়া, প্রেত পাড়া। সেখানে বিভৎস বিকট সব বর্ণময় ভূতেদের আখড়া। কেউ স্কন্ধ কাটা, কেউ ব্রহ্মদৈত্য, আবার কেউ হাড় ছিটছিড়ে কঙ্কাল, সাথে পেতনি আর শাক চুনিও রয়েছে। তারা যেন আমায় নিয়ে সভা বসিয়েছে। মানুষের রূপ না থাকলেও ওই লোকটাকে চিনতে আমার কোনো অসুবিধা হলো না। ওর চোখে আক্রোশের আগুন, দাঁত কিড়মিড় করছে। পাশে দাঁড়িয়ে আছে তার পেতনি স্ত্রী। দেখি গা গুলিয়ে উঠলো। আমাকে মিথ্যে কথা বলা? আজ তোমার একদিন নয়তো আমাদের একদিন। সারি সারি প্রেতের দল সবাই এসে জড়ো হয়েছে। সবারা যেন আমায় ঘিরে। ভয়া আতঙ্কে গলা শুকিয়ে কাঠ, শরীর ঠক ঠক করে কাঁপছে। এই মানুষের বাচ্চাটাকে কি করতে চাও? আমার ছেলেকে নিয়ে মিথ্যে বলেছে। ওকে কুচি কুচি করে কেটে খেলেও আমার রাগ দিবে না। না, আমায় ছেড়ে দিন, আমি আর করবো না। মিথ্যে বলে আমি বড় ভুল করেছি, আমায় মাফ করে দিন। চুপ কর, তোর মজা এক্ষুনি দেখাচ্ছি হতচ্ছাড়া অনামুখ। এই জন্য মানুষদের বিশ্বাস হয় না, সব মিথ্যেবাদী দল। এই একে এক্ষুনি মার। একটা লম্বা বল্লম আমার বুক চিরে ফালা ফালা করে দিতে এলো। আমি তখন প্রায় অজ্ঞান। কি বিভৎসতা, কি ভয়ানক উন্মত্ততা তাদের চোখি নক্ষি কোটরে। তারপর সে এলো। হ্যাঁ, নয়তো সে রাতই আমার শেষ রাত হতো। পরে শুনেছি ওই পাড়া নাকি বহু আগেই ম্যালেরিয়ার কারণে উজাড় হয়ে গিয়েছিল। এটা নিয়ে আমি একটা নাটক লিখে ফেলতে পারবো, চিন্তা নেই। এরপর তোমার পরিচালনায় সেটা মঞ্চে তুলবো। তোমার চরিত্রে অভিনয় করবে স্বয়ং তুমি। ওদের বাড়াবাড়িতে আমায় সেই ভৌতিক অভিজ্ঞতা নিয়ে একটা নাটক তুলতেই হলো। দর্শকের হাততালি দেখে সহজেই বোঝা যায় এই নাটক তাদের ভালো লেগেছে। তবে সে গভীর রাতের প্রেতপাড়া, সেই লোকটি, তার শিশু ছেলেটি এবং শত শত কঙ্কালের বিকট কোরাস কিছুতেই ভুলবার নয়।